সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় অর্থনীতি দ্বিতীয় পত্র হতে দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী সংক্ষিপ্ত সিলেবাসের প্রথম অধ্যায়ে টপিক সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা উপযোগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব চাহিদা কি, চাহিদাবিধির ব্যাখ্যা, অর্থাৎ টপিক্সের নাম হচ্ছে চাহিদা। এই চাহিদার উপর ভিত্তি করে আমরা ক্রমানুযায়ী কয়েকটি ক্লাস করব। আজকের ক্লাসে আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক অর্থনীতি বিভাগ, কুলিয়ারচর সরকারি কলেজ। আমি তোমাদের আজকে চাহিদা ও চাহিদাবিধি সম্পর্কে আলোচনা করব। তা আমরা প্রথমে জেনে নেই যে চাহিদা কি। সাধারণত আমরা জানি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো একটি জিনিস পাওয়ার জন্য যে চেষ্টা করে বা তার যে আক্ষেপ থাকে বা ইচ্ছা থাকে সেটাকে বলা হয় চাহিদা সাধারণ অর্থে। কিন্তু আমরা শুধু কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকেই চাহিদা বলতে পারি না। অর্থনীতিতে চাহিদা হতে হলে তিনটি শর্তের প্রয়োজন। প্রথম শর্তটি আমরা জেনে গেছি যে কোনো পণ্য পাওয়ার আকাঙ্ক্ষা, আর দ্বিতীয় শর্তটি হচ্ছে পণ্যটি ক্রয় করার সামর্থ্য, অর্থাৎ কোনো একজন ব্যক্তির কোনো একটি পণ্য পাওয়ার বা ব্যবহারের বা ভোগ করার আকাঙ্ক্ষা আছে, কিন্তু ওই পণ্যটি ক্রয় করার মতো তার সামর্থ্য নেই, তাহলে সেই চাহিদাটাকে আমরা চাহিদা বলতে পারব। যেমন একজন ভিক্ষুক যদি চিন্তা করে যে আমি একটা হেলিকপ্টার কিনবো বা আমার একটা হেলিকপ্টারের দরকার, তাহলে এটা তার চাহিদা হবে না, কারণ হেলিকপ্টার কেনার মতো তার সামর্থ্য নেই। এবং তৃতীয় শর্তটি হচ্ছে যে পণ্যটি ক্রয় করার ক্ষেত্রে যে অর্থের প্রয়োজন সে অর্থটি আছে, কিন্তু অর্থ ব্যয় করার ইচ্ছা নেই। অর্থাৎ তৃতীয় শর্তটি হচ্ছে অর্থ ব্যয় করার ইচ্ছা। তাহলে একটি পণ্য তখনই চাহিদা হিসেবে গণ্য হবে যখন ওই পণ্যটি তার প্রতি চাহিদা থাকে, ওই পণ্যটির প্রতি চাহিদা থাকে, ওই পণ্যটি ক্রয় করার সামর্থ্য থাকে এবং ওই পণ্যটি ক্রয় করার জন্য যে অর্থের প্রয়োজন সে অর্থ ব্যবহারের জন্য তার ইচ্ছা থাকে, অর্থাৎ ব্যয় করার ইচ্ছা, তাহলেই হবে চাহিদা। যদি এমন হয় যে একজন ব্যক্তি মনে করো যে একজন ব্যক্তির মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছে, এখন সে চিন্তা করলো যে মিষ্টি ক্রয় করার টাকা তার আছে, অর্থাৎ সামর্থ্য আছে, কিন্তু সে চিন্তা করছে যে আমি আমার টাকা দিয়ে মিষ্টি খাবো না, দেখে আমার কোনো বন্ধুর মাধ্যমে তার কাছ থেকে তাকে ধরে আমি মিষ্টি খেতে পারি। নিশ্চয়ই এরকম করো অনেকে যে আজকে ওরে ধরবো যে আমাদেরকে মিষ্টি খাওয়া, অথচ মিষ্টি খাওয়ানোর সামর্থ্য বা মিষ্টি খাওয়ার সামর্থ্য তোমার নিজের আছে, কিন্তু তুমি আরেকজনকে ধরে খাবে, তুমি নিয়োগ করবে, তাহলে এই ক্ষেত্রে তোমার এটাকেও চাহিদা হিসেবে গণ্য করা যাবে। চাহিদা হতে হলে অবশ্যই এই তিনটি শর্ত পূরণ করতে হবে: পণ্যটি পাওয়ার ইচ্ছা, পণ্যটি ক্রয় করার সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। তাহলে কৃপণ ব্যক্তির ক্ষেত্রে এটাকে চাহিদা বলা যাবে না, কোনো পণ্য চাহিদাকে চাহিদা বলা যাবে না। কৃপণ ব্যক্তি যদি চিন্তা করে যে আমি পণ্যটা নিজের টাকায় কিনবো না, তাহলে সেটাকে চাহিদা বলা যাবে। তাহলে চাহিদা বলতে আমরা বুঝি যে চাহিদা হলো ওই পণ্য যে পণ্যটি ক্রয় করার ইচ্ছা, ওই পণ্যটি পাওয়ার আকাঙ্ক্ষা, ইচ্ছা এবং ওই পণ্যটি ক্রয়ের ক্ষেত্রে অর্থ ব্যয় করার ইচ্ছা আমার থাকতে হবে এবং সামর্থ্য থাকতে হবে, এবং অর্থ ব্যয় করার ইচ্ছাও থাকতে হবে, তাহলে সেই পণ্যটাকে তুমি চাহিদা বলতে পারো। এই হলো চাহিদা কি। আবার বলছি, সাধারণত আমরা বলি যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকেই চাহিদা বলে, কিন্তু অর্থনীতিতে চাহিদা হতে হলে তিনটি শর্ত লাগে: এক, ওই পণ্যটি পাওয়ার আকাঙ্ক্ষা; দুই, ওই পণ্যটি ক্রয় করার সামর্থ্য; তিন, ওই পণ্যটি ক্রয়ের অর্থ ব্যয় করার ইচ্ছা। এই তিনটি যদি একত্রে সম্ভব হয় একটি পণ্যের ক্ষেত্রে, তাহলে আমরা বলতে পারবো ওই পণ্যটা তার জন্য চাহিদা, ওই পণ্যটির চাহিদা তার জন্য রয়েছে।
তাহলে এই হলো আমাদের চাহিদা। এখন চলে আসি যে চাহিদা বৃদ্ধি। আমরা চাহিদা বৃদ্ধিটা জানি যে অন্যান্য বিষয়সমূহ অপরিবর্তিত থেকে যদি দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে অথবা দাম কমলে চাহিদা বাড়ে, অর্থাৎ দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান থাকে, তবে তাকে আমরা চাহিদা বৃদ্ধি বলি। যেমন আমি আমাদের যে অন্যান্য বিষয়সমূহ অন্যান্য বিষয়সমূহ অপরিবর্তিত থেকে কোনো পণ্যের দাম বাড়লে যদি চাহিদা কমে, আবার দাম কমলে যদি চাহিদা বাড়ে, অর্থাৎ দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান থাকে, তবে তাকে চাহিদা বৃদ্ধি। তাহলে এখানে আমরা দুটি বিষয় লক্ষণীয়। এক হলো অন্যান্য বিষয়সমূহ অপরিবর্তিত থেকে। অন্যান্য বিষয়সমূহ অপরিবর্তিত থেকে আমরা যদি এই অংশটুকু বাদ দিই, এই অংশটুকু বাদ দিয়ে দেই, তাহলে আমাদের সংজ্ঞা হবে না। কারণ আমরা এইটুকু যদি মনে রাখি যে পণ্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক, তাহলে তাকে চাহিদা বলে, এটা মনে রাখলে ঠিক আছে। কিন্তু তুমি এই অন্যান্য বিষয়সমূহ অপরিবর্তিত থেকে যদি না বলো, তাহলে চাহিদা বৃদ্ধির সংজ্ঞা হবে না। কারণ অন্যান্য বিষয়সমূহগুলো কি কি আমরা যেমন জানি যে পরিবর্তক দ্রব্য, পরিপূরক দ্রব্য, দ্রব্যের দাম পরিবর্তন হতে পারে, সময় ব্যবধানে দামের পরিবর্তন, আরও অনেক কিছু আছে, ব্যবহারীয় দ্রব্য, ডিফেন্স দ্রব্য, এগুলোর ক্ষেত্রে এগুলি হলো অন্যান্য বিষয়। যেমন পরিবর্তক দ্রব্যতে একটা দ্রব্যের পরিবর্তে যদি আমরা আরেকটি দ্রব্য ব্যবহার করতে পারি, তাহলে সেটাকে পরিবর্তক দ্রব্য বলে। যেমন স্প্রাইট এবং 7 আপ একটার বিপরীতে আরেকটা ব্যবহার করা যেতে পারে। এখন মনে করো আমরা জানি যে স্প্রাইট এবং 7 আপের প্রতি লিটারের দাম 60 টাকা। এখন আমরা যদি স্প্রাইটের পরিবর্তক দ্রব্য 7 আপ ধরি, তাহলে 7 আপের দাম 60 টাকা থেকে যদি 65 টাকা হয়ে যায় লিটারে, তাহলে দেখা গেল 7 আপের কিছু ক্রেতা, মনে করো স্প্রাইটের এবং 7 আপে 100 জন ক্রেতা, 100 জন ক্রেতা, অর্থাৎ বাজারের মোট ক্রেতার সংখ্যা 200 জন। এখন 7 আপ মনে করো 60 থেকে 65 টাকা লিটার হওয়ার কারণে 20 জন ক্রেতা চিন্তা করলো যে না, 7 আপ খাবো না, 5 টাকা বাড়াইছে, তাহলে আমরা কি করব, বিকল্প হিসেবে যদি স্প্রাইট আছে স্প্রাইট খাবো। তাহলে স্প্রাইটের ক্রেতা এখন কতজন হয়ে গেল, 100 সাথে ওই 20 জন এখন যুক্ত হয়ে 120 জন হয়ে গেল। কিন্তু স্প্রাইটের দাম কমে না। স্প্রাইটের দাম 60 টাকায় ছিল, আগে 60 টাকায় ক্রেতা ছিল 100 জন, এখনও 60 টাকায় ক্রেতা 120 জন। এর কারণটা কি? এর কারণ হলো পরিবর্তক দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। তাহলে পরিবর্তক দ্রব্যের দামের পরিবর্তনের কারণে ওই দ্রব্যের চাহিদা বেড়ে গেছে বা কমে গেছে। তাহলে দেখা যায় যে ওইটাকে যদি আমরা স্থির না ধরি বা অপরিবর্তন যদি না ধরি, তাহলে আমাদের এই বিধি কার্যকর এখানে হবে না। কারণ চাহিদা, স্প্রাইটের দাম কমে নাই, কিন্তু চাহিদা বেড়ে গেছে। তাহলে তো বিধিটা হলো না, বিধিটা কার্যকর হলো না। বিধি মানে হলো নিয়ম, নীতি, আইন। তাহলে এখানে সে বিধিটা বা আইন বা নীতিটা এখানে কার্যকর হলো না। যে দাম বাড়ার কারণে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। কিন্তু যেহেতু এখানে 7 আপের দাম বাড়ছে, তাই স্প্রাইটের চাহিদা বেড়ে গেছে। স্প্রাইটের দাম কমছে, অবশ্যই কমে।
কিন্তু না কমার কারণেও চাহিদা বেড়ে গেছে প্রায়। তাহলে এখানে বিধিটা হইল না, কারণ বিধিতে বলা হলো দাম বাড়লে চাহিদা কমবে অথবা দাম কমলে চাহিদা বাড়বে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে পরিবর্তিত দ্রব্যের পরিবর্তন, দামের পরিবর্তনের কারণে আমাদের এই বিধি কার্যকর হয়। আবার পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে সেম কেস, যে পরিপূরক হলো কোনো একটি পণ্য ব্যবহার করতে গেলে যদি অপর আরেকটি পণ্যের প্রয়োজন হয় তাহলে এই দুটি পণ্য একে অপরের পরিপূরক। যেমন চায়ের সাথে চিনি, চায়ের সাথে লবণ, আদা, এগুলি পরিবর্তক দ্রব্য, পরিপূরক দ্রব্য। আবার কলমের ভিতরে কালি, কালি ছাড়া কলমের কোনো মূল্য নাই, তাহলে কলম এবং কালি দুটাই একে অপরের পরিপূরক। তাহলে দেখো যদি চায়ের মানে চিনির দাম যদি বেড়ে যায় তাহলে চায়ের দাম বেড়ে যায়, আর চায়ের দাম বাড়ানো যায় তখন চায়ের ক্রেতা কমে যায়, অর্থাৎ চাহিদা কমে যায়। তাহলে বাড়লো কি? চিনির দাম, অর্থাৎ পরিপূরক দ্রব্যের দাম বাড়ার কারণে চায়ের চাহিদা কমে গেছে। চায়ের দাম তো ঠিকই ছিল কিন্তু চিনির দাম বাড়ছে, সেই কারণে এটা পরিপূরক দ্রব্য। আর এই পরিপূরক দ্রব্যের কারণ দাম বাড়ার কারণে চায়ের চাহিদা কমে গেছে। এই হলো মানে এগুলি হলো অন্যান্য বিষয়। আরও আছে যে ব্যবহৃত দ্রব্য, নিবেন দ্রব্য বা একটি নির্দিষ্ট সময় যদি এরকম হয় যে ভবিষ্যতে পণ্যের দাম আরও বাড়তে পারে। এই যেমন এখন আমরা দেখি প্রায় যেমন পেঁয়াজের দাম বাড়তে থাকে, চাউলের দাম বাড়তে থাকে, আটার দাম, তেলের দাম বাড়তে থাকে। যদি এমন আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত তেলের দাম বাড়তেছে, পেঁয়াজের দাম বাড়তেছে, তাহলে আমরা অনেকেই চিন্তা করি যে তেল 120 টাকা লিটার ছিল, এখন হয়ে গেছে 150 টাকা লিটার সয়াবিন তেল। আবার যদি দেখে যে আরও দাম বাড়বে তখন মানুষ কী করে, দাম সামনে আরও বাড়বে চিন্তা করে 1 লিটার জায়গায় 2 লিটার, 3 লিটার, 5 লিটার কিনে ঘরে রেখে। তাহলে কি হলো? দামও বাড়ছে, চাহিদাও বাড়ছে, তেলের দামও বাড়ছে, চাহিদাও বাড়ছে। তাহলে বিদ্যুৎ কি তাই বলছে? বিধিতে বলা হয়েছে দাম বাড়লে চাহিদা কমবে, কিন্তু এক্ষেত্রে দেখা গেল কি তেলের দাম বাড়ছে, তেলের চাহিদাও বাড়ছে। এর একটি কারণ ভবিষ্যতে পণ্যের দাম বাড়তে। তাহলে এই হলো অন্যান্য বিষয়, এগুলোকে আমাদের স্থির ধরে নিতে হবে অথবা অপরিবর্তনীয় ধরে নিতে হবে, তাহলেই আমাদের এই বিধি কার্যকর। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি এই অংশটুকু যদি আমরা সংজ্ঞাতে না দিই তাহলে চাহিদা বিধির সংজ্ঞা এখানে হবে। এরপরের অংশটুকু আমরা জানি যে পণ্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। তাহলে এটাই হলো চাহিদা বিধি। হ্যাঁ, ঠিক আছে। আমরা অনেকে মনে রাখি যে দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক এইটুকু মনে রাখলে তো হলো। আর সারে বলছি যে অন্যান্য বিষয়সমূহ পরিবর্তিত থেকে এই কথাটা লিখে দিতে হবে প্রথমে, দিয়ে ওইটা আমরা লিখলাম। এরপরে একটা ভুল আছে। কি ভুল আছে দেখ, যদি আমরা এখানে লিখি অন্যান্য বিষয়সমূহ অপরিবর্তিত থেকে কোনো পণ্যের দাম বাড়লে, আমি যদি লিখি চাহিদা বাড়লে দাম কমে, কোনো পণ্যের এখানে যদি আমরা লিখি চাহিদা বাড়লে দাম কমে বা চাহিদা কমলে দাম বাড়ে, অর্থাৎ চাহিদার সাথে দামের বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা হবে না। আমরা এই ভুলটা অনেকে করি যে মনে রাখি শুধু দুইটা, একটা বিপরীত আর অন্যান্য বিষয়সমূহ অপরিবর্তিত, এই কথাটা দিব, আর আরেকটা বিপরীত এটা জানি। এখন ভুল করে তোমরা লিখলা কোনো পণ্যের চাহিদা বাড়লে দাম কমে, আবার চাহিদা কমলে দাম বাড়ে, অর্থাৎ চাহিদার সাথে দামের বিপরীত সম্পর্ক বিদ্যমান থাকে, তবে তাকে চাহিদা বিধি বলে। সংজ্ঞা হয় নাই, কারণ চাহিদা বাড়লে কখনো দাম কমে না। আমরা জানি যে চাহিদা বাড়লে দাম বাড়ে। যেমন আজকে মনে করো তোমরা প্রতিদিন বাজার থেকে দুধ কিনো 60 টাকা লিটার এবং প্রত্যেক দিন 1 লিটার করে দুধ পেয়ে যাবে। আজকে বাজারে গিয়ে দেখলে দুধের দাম 100 টাকা লিটার। এখন কি 1 লিটার নিবে? অবশ্যই নিবে না, হয় হাফ লিটার নেবে। তাহলে 1 লিটারের চেয়ে কম নিবে। কেন নিলে? কারণ ভুল বলতেছি, প্রতিদিন তুমি দুধ নিয়ে যাও 1 লিটার করে, ঠিক আছে। বাজারে গিয়ে দেখো যে ক্রেতা যে পরিমাণে আছে বিক্রেতা তার চেয়ে কম, অর্থাৎ বাজারে অনেক ক্রেতা, তার মানে অনেক চাহিদা। প্রত্যেক দিন গিয়ে দেখো 8-10 জন ক্রেতা থাকে, আজকে গিয়ে দেখো যে প্রায় 50-60 জন ক্রেতা আছে।
ক্রয় করার মতো লোক। এখন বিক্রেতা কী করবে? অবশ্যই বিক্রেতা এতজন লোক দেখে অবশ্যই 60 টাকা লিটারের দুধের দাম কী করবে? 70 টাকা 80 টাকা লিটারে বিক্রি করার চিন্তা করবে। তাহলে কি হলো? চাহিদাও বাড়ছে, দাম বাড়ছে। আবার গিয়ে দেখলে যে বিক্রেতা যা বসে আছে, ক্রেতা নাই, অর্থাৎ দুধের চাহিদা নাই, এক্ষেত্রে দুধ বিক্রেতা কী করবে? দাম কমায় দেবে, তাহলে দুধ নষ্ট হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে চাহিদা বাড়লে দাম বাড়ে, চাহিদা কমলে দাম কম। তাহলে এটা তো হচ্ছে না যে চাহিদা বাড়লে দাম কমে, হবে? অবশ্যই হবে না, দাম বাড়ে। আবার চাহিদা কমলে দাম কমে দিতে হবে। তাহলে সঠিক কথাটা আসবে, কিন্তু চাহিদা বৃদ্ধির সম্ভাবনা। এক্ষেত্রে বাজার ভারসাম্য রিলেটেড, অর্থাৎ চাহিদার সাথে যোগানের সম্পর্কে রিলেটেড, এটা আমরা নেক্সট অন্য ক্লাসগুলোতে আমরা আলোচনা করবো। চাহিদা যোগানের মাধ্যমে বাজার ভারসাম্য, দাম কীভাবে নির্ধারিত, সেখানে আমরা বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারি। এখন যেটা আমরা বুঝবো যে শুরুটা অবশ্যই চাহিদা দিয়ে হবে না, শুরুটা করতে হবে দাম দিয়ে। কত ভুল হবে? দাম, এখানে চাহিদা। অর্থাৎ আমরা দাম দিয়ে শুরু করতে হবে। কোন পণ্যের দাম বাড়লে চাহিদা কমে, আবার দাম কমলে চাহিদা বাড়ে, অর্থাৎ দামের সাথে চাহিদার সম্পর্কে চাহিদা বৃদ্ধি করে। এখন প্রশ্ন, কেন দাম দিয়ে শুরু করব? উত্তর, অবশ্যই দাম দিয়ে শুরু করবো এই কারণে, কারণ দাম হচ্ছে স্বাধীন চলক আর চাহিদা হচ্ছে অধীন চলক। এখন আবার প্রশ্ন, স্যার স্বাধীন চলক আবার অধীন চলক, হ্যাঁ এই জিনিসটা আমাদের এখন জানতে হবে, নয়তো আমরা এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। স্বাধীন চলক হচ্ছে যা নিজে নিজের মান গ্রহণ করে, সেটা হলো স্বাধীন চলক। অর্থাৎ যে চলক নিজে নিজের মান গ্রহণ করতে পারে তাকে স্বাধীন চলক বলে। যদি পরীক্ষার সংজ্ঞা আসে স্বাধীন চলক কি, এটা লিখতে হবে যে চলক নিজে নিজের মান গ্রহণ করতে পারে তাকে স্বাধীন চলক বলে। আর অধীন চলক হলো যে চলক নিজে নিজের মান গ্রহণ করতে পারে না, অন্য কোনো চলকের মানের উপর নির্ভর করে, তাকে অধীন চলক বলে। যেমন আমরা স্বাধীন চলকটা প্রথমে দিতে হবে, স্বাধীন চলকের উপর অধীন চলক নির্ভর করে, কারণ স্বাধীন চলক একটা দাম নির্ধারণ করলেই অধীন চলক নির্ভর করে। যেমন বাজারে দাম কত আছে দুধের, তার উপর ভিত্তি করে ক্রেতা চিন্তা করবে দুধ বেশি কিনবে না কম কিনবে, বেশি কিনলে চাহিদা বাড়লো, কম কিনলে চাহিদা কম। এখন প্রশ্ন হচ্ছে দাম কত আছে, বাজার গিয়ে দেখলো দুধের দাম 60 টাকা জায়গায় 40 টাকা, তাহলে ক্রেতা সিদ্ধান্ত নেবে কিসের উপর ভিত্তি করে? দামের উপর। কারণ দাম দিয়ে দেখলো 60 টাকার দাম 40 টাকা, তাহলে দাম বাজার আগে নির্ধারণ হয়ে গেছে, তাই এটা স্বাধীন চলক। এখন এই দামের উপর ভিত্তি করে আমি ক্রেতা সিদ্ধান্ত নেব আমি কয় লিটার দুধ নেব। এখন যেহেতু 60 টাকা লিটারের দুধ 40 টাকা হয়েছে, 1 লিটার নিতে আসতাম, এখন নিব 2 লিটার। আবার গিয়ে যদি দেখি দাম বেড়ে 60 টাকাটা 100 টাকা হয়েছে, নিতাম 1 লিটার, এখন সিদ্ধান্ত নেব আমি দুধ নিব আধা লিটার। তাহলে বোঝা যাচ্ছে দাম স্বাধীন, কারণ দাম বাজারে নির্ধারণ হচ্ছে। দাম নির্ধারণ হওয়ার উপর আমরা ক্রেতা অর্থাৎ চাহিদা, ক্রেতা হচ্ছে চাহিদা, চাহিদা অর্থাৎ ক্রেতা সিদ্ধান্ত নেয় কতটুকু দুধ কিনবে। তাহলে বোঝা যাচ্ছে দাম স্বাধীন চলক, দামের উপর ভিত্তি করে চাহিদা নির্ভর করে, তাই দামকে আগে লিখতে হবে। প্রশ্ন উত্তর পেয়ে গেলাম আমরা দাম কেন আগে লিখতে হবে। সো সংখ্যাটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে আমরা কোথায় ভুল করি। এক হলো অপরিবর্তিত অপরিবর্তিত কথাটা লিখি না, আর একটা ভুল করি যে দামের জায়গায় চাহিদা দিয়ে শুরু করি। তাহলে এই দুইটা থেকে আমরা সতর্ক থাকবো, তাহলে আমাদের সংখ্যাটা একেবারেই ইজি হয়ে যায়। যে আমরা মাথায় রাখলাম অন্যান্য বিষয় সম্পর্কিত হবে অপরিবর্তিত, দাম আর চাহিদা বিপরীত সম্পর্ক ঠিক আছে, তবে দামটা শুরু করতে হবে, দাম দিয়ে শুরু করতে হবে। যে অন্যান্য বিষয় সম্পর্ক অপরিবর্তিত, যে কোনো পণ্যের দাম বাড়লে চাহিদা কমে, আবার দাম কমলে চাহিদা বাড়ে, অর্থাৎ দামের সাথে চাহিদা বিপরীত সম্পর্ক বিদ্যমান থাকে, তবে তাকে চাহিদা বৃদ্ধি। ক্লিয়ার? এখন চলে যাই আমরা একটু যে কৃষিভিত্তিতে গাণিতিকভাবে আমরা চলে যাই। চাহিদা বৃদ্ধিটা আমরা একটু গাণিতিকভাবে দেখি।
হচ্ছে চাহিদা, কিউ ডি মানে চাহিদার পরিমাণ ইকুয়াল ফাংশন অফ টি। অর্থাৎ এখানে কি হচ্ছে আমাদের কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ, টি হচ্ছে দাম, আর ফাংশন হচ্ছে সম্পর্ক। সম্পর্কটা কি আমাদের বিপরীতমুখী, আর বিপরীতমুখী হতে গেলে আমরা লেস দেন 0 দ্বারা প্রকাশ করি, অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক। সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী। এখানে না আমরা এটা পরের লাইনে আমরা লাইন দিয়ে লেস দেন 0, তাহলেই হবে আমাদের বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ দামের সাথে চাহিদা বিপরীতমুখী সম্পর্ক। এখন অন্যভাবে আমরা গণিত দিয়েও প্রকাশ করতে পারি। কিউডি ইকুয়াল 10 - 2p, এটা চাহিদা একক। আর আমরা মনে রাখবো পি এর সহগ যদি মাইনাসের হয় তাহলেই হবে চাহিদা পি এর সহগ মাইনাস হবে। তাহলে এখানে আমরা এই রূপনাম দরকার নেই, এটা দিলেও হয়। এখন দেখো দাম আমরা ধরলাম, দাম টি সমান 2 ধরলাম, তাহলে কিউডি 10 - 2 এর মান 2 ইকুয়াল 10 - 4 ইকুয়াল 6। আবার দাম 4 ধরলাম, তাহলে কিউডি হয়ে গেল 10 - 2 ইনটু 2 ইকুয়াল 10 - 4 আসলে 3 ধরি আমরা, 3 করলাম, এখানে 3, তাহলে 6 3 × 6 এখানে 4। আবার যদি দাম আমরা 4 ধরি, 10 - 2 4 ইকুয়াল 10 - 8 ইকুয়াল 2। তাহলে দেখা যাচ্ছে দাম বাড়তেছে 2 3 4, চাহিদা কমতেছে 6 4 2। তাহলে দামের সাথে চাহিদা কিরকম সম্পর্ক হয়ে গেল বিপরীতমুখী। যদি আমরা একটু চার্ট এখানে খেয়াল করি, এই হলো দাম, এই হলো চাহিদা, তাহলে দাম আমরা বুঝলাম 2 3 4, আর চাহিদার দিকের জন্য পাইছি 6, 3 এর জন্য পাইছি 4, আর 4 এর জন্য পাইছি 2। তাহলে দেখা যাচ্ছে দাম বাড়তেছে চাহিদা কমতেছে। এই হলো চাহিদা, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমবে। বিষয়টা এবার আমরা চিত্রের মাধ্যমে দেখি। যদি পরীক্ষা আসে চিত্রের মাধ্যমে চাহিদা যদি ব্যাখ্যা করো, তাহলে তারপরে সংজ্ঞাটা দিব। সংজ্ঞাটা দেওয়ার পরে আমরা এই চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবো। এই হলো চাহিদা, দাম। দাম সবসময় লম্ব অক্ষে থাকে, চাহিদা ভূমি অক্ষের সাথে থাকে। এটা লম্ব অক্ষ, এটা হলো ভূমি অক্ষ, এটা হলো ওএক্স কোয়াড্র্যান্ট, আর এটা হলো এটা ওএক্স কোয়াড্র্যান্ট, এটা হলো ওয়াই কোয়াড্র্যান্ট। যাই হোক, এটা হলো চাহিদা হলো ভূমি অক্ষ, দাম হলো লম্ব অক্ষ। দাম আমরা নিলাম 1 টাকা 2 টাকা 3 টাকা, চাহিদা নিলাম 2 4 6। ব্যবধানগুলো আমরা মোটামুটি সমান নেব, প্রত্যেকটার ব্যবধান, এটা যতটুকু এটা যতটুকু এটা ততটুকু। এখন আমরা এই 1 এর সাথে 6 নিলাম, 2 এর সাথে 4 নিলাম, 3 এর সাথে 2 নিলাম। এখন এই তিনটা আমরা স্কেল করে দেব। এই হলো আমাদের চাহিদা রেখা, এই দিকটা হলো চাহিদা রেখা। এই রেখার মাধ্যমে আমরা ব্যাখ্যা দিতে পারবো। মনে করো প্রথমে আমরা শুরু করি, বাজারে দাম 2 টাকা, দাম কত 2 টাকা, বাজারে দাম 2 টাকা। তাহলে দেখা যাচ্ছে আমরা চাহিদা কত হয়ে গেল, 2 এর বরাবর চাহিদা কত 4 টাকা। 2 টাকা হলে চাহিদা ইকুয়াল 4 টাকা। এখন দাম বাড়লো, দাম বেড়ে 2 এর জায়গায় হলো 3 টাকা। তাহলে চাহিদা কত হলো, এই যে 3, দাম বেড়ে 3 টাকা হলো।
চাহিদা মান Q1 থেকে Q2, অর্থাৎ দাম বাড়ছে চাহিদা কমছে, দাম বাড়ছে চাহিদা কমছে। আবার যদি দাম কমে P3 দিলাম, এটাকে দিলাম P3, দাম কমছে, এক্ষেত্রে আমাদের এটা Q3 দেখা যায় দাম বাড়ছে। P3 মান কত আমরা দাম কমে 1 টাকা হলো, 1 টাকা হলে আমার চাহিদা Q ইকুয়াল 3 একক হয়েছে, অর্থাৎ দাম বাড়ছে চাহিদা কমছে। আর দাম কমছে 2 থেকে 1 হয়েছে, চাহিদা বাড়ছে 4 থেকে 6 হয়েছে, 4 থেকে 6 হয়েছে, 4 থেকে 6 হয়েছে, 1 6। তাহলে বোঝা যাচ্ছে যে অন্যান্য বিষয়সমূহ আমরা চিত্র দিয়ে যদি ব্যাখ্যা করি, যে অন্যান্য আমরা জানি যে অন্যান্য বিষয়সমূহ অপরিবর্তিত থেকে যদি দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, অর্থাৎ দামের সাথে চাহিদা বিপরীত সম্পর্ক বিদ্যমান থাকে, তবে তাকে চাহিদা বৃদ্ধি বলে। এক্ষেত্রে আমরা চিত্র দেখতে পাই যে বাজারে যদি দাম 2 টাকা হয় তাহলে দেখা যায় চাহিদার পরিমাণ 4 একক, দাম বেড়ে 2 থেকে 3 টাকা হলে দেখা যায় চাহিদার পরিমাণ কমে 4 একক থেকে 2 একক হয়ে যায়, তার মানে দাম বাড়ছে চাহিদা কমছে, বিপরীত সম্পর্ক। আবার যদি কোনো কারণে দাম কমে 2 টাকা থেকে 1 টাকা হয় তাহলে দেখা যায় চাহিদা বেড়ে 4 একক থেকে 6 একক হয়, এক্ষেত্রে দেখা যাচ্ছে দাম কমছে কিন্তু চাহিদা বাড়ছে, অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক। এই বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বৃদ্ধি বলে। এটি হলো চিত্রভিত্তিক ব্যাখ্যা। আবার হলো চিত্রভিত্তিক ব্যাখ্যা আমরা প্রথমে লিখব, চিত্রে ভূমিকে চাহিদার পরিমাণ, লম্বকে দাম নির্দেশ করা হলো, যদি বাজার দাম 2 টাকা সেক্ষেত্রে চাহিদা 4 একক, দাম বেড়ে 2 টাকা থেকে 3 টাকা হলে চাহিদা হ্রাস পেয়ে 4 একক থেকে 2 একক হয়, অর্থাৎ দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। আবার দাম কমে 2 টাকা থেকে 1 টাকা হলে চাহিদা বৃদ্ধি পেয়ে 4 একক থেকে 6 একক হয়, এই ক্ষেত্রেও চাহিদার দামের এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক দেখতে পাই, অর্থাৎ দামের সাথে অন্যান্য বিষয়সমূহ অপরিবর্তিত থেকে দামের সাথে চাহিদা এর বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বৃদ্ধি বলে। এই হলো চিত্রভিত্তিক ব্যাখ্যা। আমরা গাণিতিকভাবেও দেখাইছি, আবার সংজ্ঞা দিয়েও দেখিয়েছি। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে চাহিদা বৃদ্ধি আর এটার গাণিতিক ব্যাখ্যা, চিত্রের ব্যাখ্যা আমরা এখন আসলেই পাবো। তাহলে আজকে ক্লাসে আমরা শিখলাম যে চাহিদা কি আর হলো চাহিদা বৃদ্ধি। চাহিদা কি আমরা বলেছিলাম, অন্যান্য বিষয়সমূহ অপরিবর্তিত থেকে যদি চাহিদা কি বলেছিলাম যে অর্থনীতিতে চাহিদা সাধারণত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, তবে অর্থনীতিতে শুধু পাওয়ার আকাঙ্ক্ষা নয়, তার সাথে আরও 2টি শর্ত, অর্থাৎ 3টি শর্ত হয় চাহিদা হতে হলে। 1 পাওয়ার আকাঙ্ক্ষা, 2 পণ্যটি ক্রয় করার সামর্থ্য, 3 অর্থ ব্যয় করার ইচ্ছা। তাহলে এই 3টা জিনিস বা 3টা শর্ত হলেই আমরা ওই পণ্যের চাহিদাকে চাহিদা বলতে পারি। আর শিখলাম চাহিদা বৃদ্ধি কি দেখালাম, এবং এর গাণিতিক এবং চিত্রভিত্তিক ব্যাখ্যা আমরা এখন আসলেই পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ধৈর্য সহকারে এই ক্লাসটি দেখলাম, আশা করি তোমরা শিখতে পেরেছ, এবং পরবর্তীতে এই চাহিদা টপিক্সের পরবর্তী টপিক্স নিয়ে আমরা আলোচনা করব, এবং আশা করি তোমরা সেই ক্লাসগুলোতে আমার সাথে থাকবে, আমাকে দেখবে, আমার ক্লাসগুলো দেখবে, আমাদের কলেজের অন্যান্য শিক্ষকের ক্লাসগুলো দেখবে, তোমাদের চাহিদা সাবজেক্ট চাহিদা ভিত্তিক ক্লাসগুলো। সে আশা ব্যক্ত করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।